নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি অনেক সকাল সকাল। সকাল বলতে এখন বাজে 5:30, ভোরবেলায় বলা চলে। তো আজকে বেরিয়ে পড়েছি অনেক তাড়াতাড়ি। আজকে আপনাদের নিয়ে যাব অক্ষরধাম। ভাবছেন তো অক্ষরধাম তো সে তো দিল্লিতে। হ্যাঁ, অক্ষরধাম দিল্লিতে, তবে আপনাদের আমি নিয়ে যাব আজকে বাংলার অক্ষরধামে। সদ্য গড়ে উঠেছে এক অপূর্ব সুন্দর কালী মন্দির। এই নবনির্মিত কালী মন্দিরটি দিল্লির অক্ষরধামের আদলে তৈরি হয়েছে। তো বন্ধুরা, বাংলার এই অক্ষরধাম কোথায়, আপনারা কিভাবে পৌঁছবেন, এই মন্দির কখন খোলা থাকে, এই সকল তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিওটা পুরোটা দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ট্রেনে চড়ে বসলাম। ট্রেনটি ছেড়ে দিল হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেনের টাইম ছিল সকাল 7:50। তবে ট্রেনটি ছাড়ল সকাল 8:10। ট্রেনটি 20 মিনিট লেট করলো। ট্রেনে উঠে জানলার ধারে একটা সিট নিয়ে বসে পড়লাম। ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা। জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগোতে লাগলাম নিজের গন্তব্যস্থলের দিকে। এই যে নদীটি দেখছেন, এই নদীটির নাম কি জানেন? এই নদীটির নাম হচ্ছে রূপনারায়ণ। ঠিক কোলাঘাট স্টেশনে ঢোকার আগেই এই রূপনারায়ণ নদীর ব্রিজটি পড়ে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখন তো বর্ষাকাল, ওই জন্য নদীর রূপ কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। নদীতে জলে একদম পরিপূর্ণ। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি হাওড়া স্টেশন থেকে 7:50 পাঁশকুড়া লোকাল ট্রেন ধরে চলে এসেছি মেচেদা স্টেশনে। আমি নেমেছি 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মের মাঝখান থেকেই রয়েছে এই ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজ ধরে আমি সোজা চলে আসলাম বাস স্ট্যান্ডে। এই হচ্ছে বাস স্ট্যান্ড। স্টেশন থেকে একটুখানি বেরিয়ে আসলেই এই বাস স্ট্যান্ড। এইখান থেকে তমলুক হয়ে যে বাসগুলি হলদিয়ার দিকে যাচ্ছে সেই বাসে উঠতে হবে। উঠে বলতে হবে দাড়িবেড়িয়া শিব মন্দির যাব। দাড়িবেড়িয়া শিব মন্দির বাস স্ট্যান্ডে নেমেই বাঁদিকেই দেখতে পাবেন একটি রাস্তা ঢুকে গেছে, যেখানে টোটো পেয়ে যাবেন। এইখান থেকে টোটোয় উঠে বলতে হবে জগৎপুর কালী মন্দির যাব। অবশেষে অনেক যুদ্ধ করে 7 সমুদ্র 13 নদী পার করে এসে পৌঁছালাম জগৎপুর কালী মন্দিরে। বাসে সময় লাগলো পাক্কা 1.5 ঘন্টা। মেচেদা থেকে দাড়বেড়িয়া বাসের ভাড়া হচ্ছে জনপ্রতি 40 টাকা করে। সেইখানে নেমে ওখান থেকে টোটো ধরলাম। টোটোয় করে এসে এখানে অব্দি পৌঁছলাম, মন্দির অব্দি। টোটোয় ভাড়া নিল 15 টাকা, আর সময় লাগলো 10 মিনিট। তো চলুন এবারে এত জার্নি করে আসার পর সামনে এই মন্দিরটা দেখে কিন্তু সত্যি মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আপনারাও যদি আসেন আপনাদের অবশ্যই এই মন্দিরটা খুবই ভালো লাগবে। একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ আর মন্দিরের সেই রকম সৌন্দর্য। তো চলুন, এখানে আর কিছু বলার নেই, শুধু দেখতে থাকুন। অসাধারণ এক মন্দির। মন্দিরের পাশেই রয়েছে বিশাল এই জলাশয়। আর এই জলাশয়টি মন্দিরের সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। বিশাল বড় জায়গা নিয়ে জগৎপুরের এই মন্দির গড়ে উঠেছে। নবনির্মিত এই মন্দিরটি ইতিমধ্যেই খুবই জনপ্রিয়তা পেয়েছে এবং মানুষের কাছে এই মন্দিরটি বাংলার অক্ষরধাম নামে অধিক পরিচিত হয়ে উঠেছে। মন্দির প্রাঙ্গণে মন্দিরের ঠিক সোজাসুজি
প্রথমেই রয়েছে এই অপূর্ব সুন্দর একটি তুলসী মন্দির। উঁচু বেদির ওপরে এই তুলসী মন্দিরটি করা হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। তুলসী মন্দিরের গায়ে দেখুন রাধাকৃষ্ণ গৌরনিতায়ের ছোট ছোট মূর্তি করা রয়েছে, আর নিচে রয়েছে একটি পদ্ম ফুলের মতন, আর পাশেই রয়েছে গরুর দেবের একটি মূর্তি। তারপরেই রয়েছে মন্দির প্রাঙ্গণে এই বিশাল বড় একটি নাট মন্দির। নাট মন্দিরটি বর্তমানে টিনের চাল দেয়া, জানতে পারলাম ভবিষ্যতে এই নাট মন্দিরেও ছাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও মন্দির কর্তৃপক্ষ জানালেন এই মন্দিরে কিন্তু এখনও ছোটোখাটো অনেক কাজ বাকি রয়েছে, যেমন মন্দিরের এই লন বাঁধানো হয়নি, মন্দিরের পিছন দিককার যে অংশ সেই অংশে এখনও অনেক কাজ বাকি রয়েছে, রং করা বাকি রয়েছে। মন্দিরের ভেতরেও কিন্তু ছোটোখাটো লাইটের কাজ, আরও বিভিন্ন কাজ বাকি রয়েছে। মন্দির প্রাঙ্গণে পুকুরের পাশ দিয়ে এই যে দেবদেবতাদের ছবিগুলি দেখছেন, এই প্রত্যেকটা দেবদেবতার মূর্তি কিন্তু মন্দিরের ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন। মন্দিরের ঠিক সামনে নাট মন্দিরের পাশেই দেখুন এখানে একটি জায়গা করা রয়েছে, এইখানে ভক্তরা পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করবে, সেই রকমই এখানে পরিকল্পনা করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে মন্দিরের ঠিক সোজাসুজি সামনেই প্রথমে দেখুন এখানে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ। এই জগৎপুর কালী মন্দিরের যে গঠনশৈলী, যে কারুকার্য, সমস্তটাই কিন্তু অবিকল দিল্লির অক্ষরধামের অনুকরণেই তৈরি করা হয়েছে। এখানে দেখুন সিদ্ধিদাতা গণেশ একটি পদ্ম ফুলের ওপরে বসে রয়েছেন, আর এই মূর্তিটি হচ্ছে শ্বেত পাথরের তৈরি। আর এই হচ্ছে সামনেই মূল মন্দির, আমাদের বাংলার অক্ষরধাম, পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুর গ্রামে অবস্থিত মা কালীর মন্দির। মন্দিরটি এক কথায় অপূর্ব সুন্দর। সারা বাংলা জুড়ে এমন সুন্দর এবং এমন বড় কালী মন্দির আমার মনে হয় আর কোথাও কিন্তু নেই। পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুর গ্রামবাসীবৃন্দ এবং এই মন্দির কমিটির উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ। এমন সুন্দর একটি মন্দির আমাদের ওনারা উপহার দিয়েছেন। মন্দিরের কারুকার্য, মন্দিরের গঠনশৈলী, মন্দিরের কালার কম্বিনেশন নজর কাড়া, মনোমুগ্ধকর। এই মন্দির একবার দেখলে মনে হবে বারবার এইখানে ছুটে আসি। মন্দিরটি ভিডিওতে কতটা ভালো লাগছে আমি সেটা জানি না, তবে সামনে এসে আপনারা যদি চাক্ষুষ করেন এই মন্দিরটি, তবে এইটুখানি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মন্দিরের অপূর্ব সুন্দর গ্রাম্য পরিবেশ, এই মন্দিরের গঠনশৈলী, কারুকার্য আপনাদের মন জয় করে নেবে। মন্দিরের সামনের দিকটায় মন্দিরের গায়ে কিন্তু অসংখ্য ছোট ছোট সব মূর্তি করা রয়েছে, বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। এছাড়াও রয়েছে খুব সূক্ষ্ম কারুকার্যের বিভিন্ন ফুল, পাতা, লতা দিয়ে অসাধারণ সুন্দর করে মন্দিরের সামনের অংশটা সাজানো রয়েছে। ঠিক যেমন দিল্লির অক্ষরধাম মন্দিরের গায়ে অসংখ্য ছোট ছোট সব মূর্তি করা রয়েছে, যেমন ডিজাইন রয়েছে, ঠিক অবিকল সেই রকমই কিন্তু এই মন্দিরেও করা হয়েছে। সেই কারণেই কিন্তু এই মন্দির আমাদের বাংলার অক্ষরধাম নামে খ্যাত হয়েছে। মন্দিরটি কিন্তু বেশ উঁচু। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে এই সিঁড়ি ভেঙে ওপরে গিয়ে তবেই মন্দিরের মূল গর্ভগৃহ। মন্দিরের প্রবেশদ্বারের সামনের যে পিলারগুলো রয়েছে আর মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো রয়েছে, দেখুন আপনাদের একটু সামনে থেকে দেখাই, কি নিখুঁতভাবে এগুলো তৈরি করা হয়েছে। দেখুন অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মন্দিরের সামনের যে অংশটা দেখুন,
একদম মন্দিরের নিচ থেকে ওপর পর্যন্ত কিন্তু এরকম অসংখ্য ছোট ছোট সব মূর্তি রয়েছে, আর ছোট্ট ছোট্ট সব মন্দিরের মতন করা রয়েছে। সেই মন্দিরের ভেতরে এই ছোট ছোট মূর্তিগুলি করা রয়েছে। এছাড়াও আরও নানান রকমের কারুকার্য করা রয়েছে সারা মন্দিরের সামনের এই অংশ জুড়ে। মন্দিরে মায়ের ভোগ নিবেদনের সময় হয়ে গেছে, তাই মন্দিরের প্রধান পুরোহিত মশাই দেখুন গর্ভগৃহে মায়ের ভোগ নিয়ে যাচ্ছেন। মন্দিরের গর্ভগৃহের যে প্রবেশদ্বারের দুই সাইডে দেখুন রয়েছে দুইটি সিংহের মূর্তি, আর রয়েছে দুইটি রমণীর মূর্তি, যারা শঙ্খ বাজিয়ে ভক্তদের অভ্যর্থনা জানাচ্ছেন। প্রবেশদ্বারের ওপরের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন অর্জুন এবং শ্রীকৃষ্ণের ছবি, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি। আর বাঁ দিকে তাকালে দেখতে পাবেন শ্রীকৃষ্ণের কালিয়া দমনের সেই দৃশ্য, আর ডান দিকে তাকালে দেখতে পাবেন বামন অবতারের মূর্তি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সব মূর্তি রয়েছে, আর অপূর্ব সুন্দর সব কারুকার্য রয়েছে। আর ওপর দিকে কিন্তু সুন্দর সুন্দর সব লাইটিংয়েরও কাজ করা হয়েছে। এই মন্দিরটি সন্ধেবেলায় কিন্তু আরও নজর কাড়া লাগে, কারণ এই মন্দিরে অসংখ্য লাইট দিয়ে সাজানো রয়েছে, যেগুলো সন্ধে হলেই কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়। মন্দিরের গর্ভগৃহের যে প্রবেশদ্বারটি দেখুন সম্পূর্ণ কাঠের তৈরি, আর এই কাঠের তৈরি প্রবেশদ্বারের মধ্যেও কাঠেও কিন্তু সুন্দর সুন্দর সব নকশা করা রয়েছে। আর এই কাঠের প্রবেশদ্বারটি কিন্তু বিশাল বড়। রয়েছে বিশাল বড় বড় এই কাঠের দরজা, আর এই দরজার মধ্যেও দেখুন সুন্দর সব ডিজাইন করা রয়েছে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকেই ওপরের দিকে চোখে পড়ল বিশাল বড় এই ঝাড়বাতি। মন্দিরের বাইরেটা যেমন সুন্দর, ভেতরটাও কিন্তু তেমনই সুন্দর। মন্দিরের ভেতরে প্রবেশ করে মনে হচ্ছে এ যেন স্বর্গে প্রবেশ করেছি। মূল গর্ভগৃহের ওপরের দিকেই দেখুন রয়েছে একই শরীরে কালী এবং কৃষ্ণ দুজনেই বিরাজ করছেন। এই রকম চেনা অচেনা অসংখ্য দেবদেবতার মূর্তি আপনারা দেখতে পাবেন এই মন্দিরের ভেতরে। তাছাড়াও দেখতে পাবেন বিভিন্ন সাধক এবং মনি ঋষিদের মূর্তি। মা কালীর গর্ভগৃহের সামনের দিকের দেওয়ালে দেখুন এখানে রয়েছে সাধক বামাখ্যাপার একটি মূর্তি, আর দেখুন রয়েছে তারাপীঠ মন্দির, আর ওপরে রয়েছে মা তারার একটি মূর্তি। গর্ভগৃহের দেবদেবতাদের দর্শন করার আগে গর্ভগৃহের সামনে, গর্ভগৃহের গায়ে যে সকল দেবদেবতার মূর্তিগুলি রয়েছে, চলুন আমরা সেইগুলো আগে দেখে নিই। ওপরেই দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছেন। এখানে রয়েছেন মা শারদা। তারপরেও দেখুন এখানে একটি কালী বিগ্রহ রয়েছে। এটা মায়ের কোন রূপ আমি ঠিক বলতে পারছি না। এরকম অসংখ্য কিন্তু বিগ্রহ রয়েছে, সেগুলোর সমস্তটার নাম কিন্তু আমি জানি না, সেই কারণে আমি বলতে পারছি না। যে কটার জানি সে কটা বলছি। দেখুন ওপরে রয়েছে বিষ্ণুদেব, সামনেই আর একটা মূর্তি দেখতে পাচ্ছেন মায়ের। এটি যতদূর সম্ভব মা কামাখ্যা। মা দেবাদিদেব মহাদেবের নাভিপদ্মের ওপরে বসে আছেন। মায়ের 10 হাত আর 5টি মাথা। ওপর দিকে দেখুন রয়েছে আরও একটি বিগ্রহ, এই একটা রয়েছে। এগুলোর আমি নাম বলতে পারছি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এইটা দেখে মনে হচ্ছে মা দুর্গার কোনো একটি রূপ। সামনেই দেখতে পাচ্ছেন মা দুর্গা রয়েছে, মহিষাসুর মর্দিনী, মহিষাসুরকে বধ করছেন।
এখানেও দেখুন একটি বিগ্রহ রয়েছে। মন্দিরের ভেতরে গর্ভগৃহের গায়ে, গর্ভগৃহের পেছনে, সামনে, চারিদিকে কিন্তু এরকম অসংখ্য দেবদেবতার মূর্তি রয়েছে। ওপরে দেখুন রয়েছে মা তারা, এই একটা মা কালীর বিগ্রহ, আর এটা মা দুর্গা। এটা আমরা সবাই চিনি, মা দুর্গা মহিষাসুর মর্দিনী। এটা হচ্ছে পেছন দিকটা। পেছন দিকটায় দেখুন ছোট ছোট সব জানলার মতন করা রয়েছে, যেখান থেকে আলো আসছে ভেতরে। আর এইটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহ। গর্ভগৃহের পেছন দিকেও দেখুন দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি করা রয়েছে। আর এই যে দেখছেন অমরনাথ শিবলিঙ্গ। এদিকে দেখুন রয়েছে কেদারনাথ মন্দির। এখানেও একটা ঋষির মূর্তি রয়েছে। এই এক ঋষির মূর্তি রয়েছে। ওপরে দেখুন দেখতে পাচ্ছেন হরিহর বিগ্রহ। একই মূর্তিতে হরি এবং হর, অর্থাৎ মহাদেব এবং বিষ্ণুদেব। এখানে দেখুন রয়েছে নৃসিংহদেবের একটি মূর্তি। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করছেন। বন্ধুরা, এই মন্দিরের গর্ভগৃহের বাইরের দিকে যে সমস্ত মূর্তিগুলি রয়েছে সেগুলো দর্শন করতে করতে চলুন এই মন্দির কমিটির এক সদস্যের কাছ থেকে এই মন্দির কিভাবে গড়ে উঠল সেইটা আমরা জেনে নিই। আপনার নামটা একটু বলুন। আমার নাম ভক্তিগত পালেন। আচ্ছা, আপনি একটু মন্দির সম্পর্কে যদি কিছু বলেন মানে আমার দর্শকদের। এই মন্দির তৈরির একটা ইতিহাস আছে। আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে জেনেছি 1850 সালে 1850 সালে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মহামারী দেখা দিয়েছিল। তা সেক্ষেত্রে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যে জগৎপুর গ্রাম, মহিষাদল থানার অন্তর্গত, এখানেও কিন্তু মহামারী দেখা দিয়েছিল। একই সঙ্গে বসন্ত এবং কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল। আচ্ছা, সব দাহ করার মতো কেউ লোক ছিল না, সবাই ভয়ে মোটামুটি যে যার মতো পালাতে শুরু করছিল। এই জগৎপুর গ্রামে এই যে পুকুরটা দেখছেন বা এখানে যে যত জায়গা দেখছেন, এই জায়গাগুলো ছিল জগৎপুর গ্রামের এক জমিদার রামকান্ত মিশ্রের। আচ্ছা, সেই রামকান্ত মিশ্র তিনি ছিলেন প্রজাবৎসল এবং তিনি তার পুত্র কৈলাস মিশ্র তিনি মানবদরদী ছিলেন। যখন এই মহামারী থেকে মানুষজন, শত শত মানুষজন মারা যেতে থাকলো এবং এই যে পুকুর পাড়, এই পুকুর পাড়ের টোটালটাই শ্মশানে পরিণত হয়ে গেল। আচ্ছা, ঠিক তখন কৈলাস বাবু বিচলিত হয়ে উঠলেন। উনি আয়ুর্বেদ চিকিৎসা করতেন। আচ্ছা, আয়ুর্বেদ চিকিৎসা দ্বারা এই মহামারীর হ্রাস টানার চেষ্টা করলেন, কিন্তু সফল হতে পারেননি। তখন যেহেতু ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন, তাই তার মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো যে মায়ের পুজো করি। গ্রামবাসীদের
কাকে কাকে সঙ্গে নিয়ে এই নির্জন শ্মশান ভূমিতে মায়ের ঘটোত্তোলন করে পুজো করলেন। একেবারে কি বলে মন্দিরহীন অবস্থায় হোগলা দিয়ে পুজো শুরু করেন। এই পুজোর পর কিন্তু ধীরে 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 মহামারীটা বন্ধ হয়ে যায়। আচ্ছা। সেই থেকে প্রতি বছর গ্রামের মানুষজনকে সঙ্গে নিয়ে কৈলাসবাবু মায়ের পূজা অর্চনা করতে থাকেন। ধীরে ধীরে মায়ের ভক্ত সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আজ থেকে 100 বছর আগে মায়ের মোটামুটি যে পুজোটা হতো সেটা কিন্তু হতো সাবিত্রী চতুর্দশীতে। আচ্ছা। কিন্তু মানে তখন মায়ের এই পুজোতে অনেক ভিড় জমতে শুরু করে, এত মানুষজন মানে ভক্তজন মায়ের পুজোতে আসতেন। তখন এই যে ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টিতে ভক্ত খুব নাকাল হতেন। তখন পুরোহিত, আমাদের জগৎপুর গ্রামে এক বিশাল ব্রাহ্মণ পল্লী আছে, সেই পুরো এবং ওই ব্রাহ্মণদের মধ্যে অনেকেই খ্যাতনামা পণ্ডিত ছিলেন। তাদেরকে নিয়ে গ্রামবাসীগণ আলোচনা করে দেখলেন যে তিথিটা পরিবর্তন করে নৃসিংহ চতুর্দশী করা হবে। আচ্ছা। সেই হিসাবে নৃসিংহ চতুর্দশীতে পুজো হয়ে আসছে। কিন্তু তাতেও সমস্যা দেখা দিল। সমস্যা দেখা দিল এই যে প্রত্যেক বছর মায়ের বটানো পুজোর দিন গ্রামের কেউ না কেউ মারা যেতে থাকে। এখানেও যখন এই রকম বিড়ম্বনা তৈরি হলো, গ্রামের মানুষ পথ খোঁজা চেষ্টা করেন এবং তখন আর কৈলাসবাবু নেই, তখন গ্রামের পুরোহিত কুল যারা ছিলেন তারা একটা বিধান দিলেন যে যাই করুন না কেন আপনারা মোটামুটি শীতলা মায়ের মন্দির একটা স্থাপন। আচ্ছা। সেই থেকে মায়ের কালী মায়ের মন্দিরের পাশেই শীতলা মায়ের মন্দির তৈরি করা হয়। এটা অনেক সময় পেরিয়ে গেছে। সেই সময়ের মধ্যে হোগলার মন্দির, অস্থায়ী যে মন্দির করা হতো সেটাও হয়ে গেছে, দূর হয়ে গেছে। তারপরে মাটির মন্দির, খড়ের চালকে করে পরিত্যাগ করে টালির চাল, পরবর্তীকালে মাটির মন্দির সরে গিয়ে আবার একটা ছোট পাকার মন্দির হয়েছিল। আচ্ছা। কিন্তু মায়ের ভক্ত সংখ্যা এত বৃদ্ধি পেল, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। নৃসিংহ চতুর্দশীতে মায়ের যখন একবার করেই পুজো হতো, তো তখন মায়ের ভক্তকুল উপচে পড়ল। সেই ছোট্ট মন্দিরে ভক্তকুলের মোটামুটি সংকুলান হতো না, এবং ভক্ত সংখ্যার যে বৃদ্ধি তার সঙ্গে মন্দিরটা ঠিক সামঞ্জস্যপূর্ণ ছিল না বলে ভক্তকুল মনে করেন। তাদেরই দাবি মেনে গ্রামের মানুষজন ঠিক করলেন যে আমরা একটা মন্দির, বড় ধরনের মন্দির তৈরি করি। এই বড় ধরনের মন্দির তৈরি করতে গিয়ে মন্দির তো হবে, কিন্তু মন্দিরটা কিরকম হবে এই রকম মোটামুটি একটা চিন্তা ভাবনা হলো, এবং প্রায় 100 জনের মতো একটা মন্দির নির্মাণ কমিটি তৈরি হয়। সেই মন্দির নির্মাণ কমিটির সভাপতি হিসাবে আমি নির্বাচিত হই এবং সম্পাদক হিসাবে নির্বাচিত হন কালীপদ সিংহ। কালীপদ সিংহ মহেশের তার ট্যুরের ব্যবসা, তিনি এই ট্যুরের ব্যবসার জন্য তিনি সারা ভারতবর্ষ ঘুরিয়ে বেরিয়েছেন এবং ভারতবর্ষের সকল মন্দির প্রায় তার মোটামুটি দেখা। তিনি মোটামুটি গ্রামবাসীর কাছে বিভিন্ন মন্দিরের ছবি উপস্থাপন করেন। আমরা সমবেতভাবে বসে দিল্লির বিখ্যাত অক্ষর মন্দিরের আদলে মন্দিরটা তৈরি করার প্রস্তাব রাখি এবং সেই হিসাবে
গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থদান এর সঙ্গে সঙ্গে মায়ের যে সকল ভক্তগুলো তারা মোটামুটি মুক্ত হস্তে অর্থদান করেছে। শুধু তাই নয়, আমরা মোটামুটি পেয়ে গিয়েছিলাম মায়ের ভক্তদের মধ্যে মহিষাদলের বিখ্যাত বাস্তুকার দেবপ্রতিম পট্টনায়ক মহাশয়কে। আমরা পেয়ে গিয়েছিলাম মায়ের ভক্তগুলোর মধ্যে চৈতন্যপুরে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মোহনলাল মান্না মহাশয়কে। তাদের নিরলস প্রচেষ্টা এবং বিনা স্বার্থে, অর্থাৎ তারা কিন্তু 1 পয়সা পারিশ্রমিক নেননি, তাদের হাত ধরেই আমরা আমাদের প্রচেষ্টা, তাদের সাহায্য সহানুভূতি এবং মায়ের ইচ্ছায় আমরা আজকে এই ধরনের মন্দিরটা তৈরি করতে পেরেছি। এতক্ষণ তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের সমস্ত দেবদেবতাদের, মন্দিরের দেওয়ালে যে সমস্ত দেবদেবতাদের মূর্তিগুলো রয়েছে সেগুলো দেখলাম। এবারে চলুন মন্দিরের গর্ভগৃহে যে দেবতারা বিরাজ করছেন সেই দেবতাদের দর্শন করে নিই। গর্ভগৃহে সুসজ্জিত কাঠের সিংহাসনের উপর বিরাজ করছেন মা রক্ষাকালী। মা কিন্তু এখানে সিংহবাহিনী। মা কালীর এমন বিরল মূর্তি এর আগে কিন্তু আমি কোথাও দেখিনি। মায়ের পদতলে রয়েছে দেবাদিদেব মহাদেব আর রয়েছে সিংহ। মায়ের 2 সাইডে রয়েছেন ডাকিনী যোগিনী। মা এলোকেশী নরমুণ্ড মালা পরিহিতা, চতুর্ভুজা কৃষ্ণবর্ণা। মায়ের ওপরের 2টি হাতে রয়েছে খাঁড়া, নিচের দিকের বাঁ হাতে রয়েছে সুরাপাত্র, আর ডান হাতে মা ভক্তদেরকে আশীর্বাদ করছেন। নমস্কার, জয় মা। আপনি এখানকার পূজারী, পুরোহিত। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম শ্রী অনুপ কুমার মিশ্র। আচ্ছা, আমরা যে মূর্তিটা দেখছি মায়ের, এটা কি মৃন্ময়ী নাকি পাথরের? প্রস্তর। আচ্ছা, আর পাশে যেই রয়েছে ডাকিনী আর যোগিনী সবই প্রস্তর। আচ্ছা আচ্ছা, মায়ের এখানে নিত্য ভোগ হয়? মাই এখানে রক্ষাকালী রূপে বিরাজমান। আচ্ছা, ইনার রোজই আমিষ ভোগ হয়। আচ্ছা। আর সকাল 7:30 থাকতে 12টা পর্যন্ত মায়ের পুজো পাঠ মন্দির খোলা থাকে। আচ্ছা, 4টা থাকতে 8টা 8:30টার মধ্যে আবার আরতি হয়, তার মধ্যে মন্দির। আচ্ছা আচ্ছা, এখানে যদি কোনো ভক্তরা পুজো দিতে আসেন সেটা কখন শুরু হয়? সকাল ওই 8টা থাকতে এলেই হবে। আচ্ছা, তখন থেকে পুজো শুরু হয়। আচ্ছা, আর এখানে যে মায়ের ভোগ হয় সেই ভোগ কি দর্শনার্থীরা পান? সেটার ব্যবস্থা আছে কোনো ভোগ পাওয়ার বা খাওয়ার? ভোগটা আছে, সেটা একটা লিস্ট সিস্টেম, এইরকমভাবে ভোগের ব্যবস্থা আছে। আমিষ ভোগ। আচ্ছা, সে ভোগের মূল্য কত? ওই 110 টাকা গ্রামবাসীরা নির্ধারিত এখন করেছে। আচ্ছা, আর নিরামিষটা এখন ওই বর্তমান 70 টাকাই করে নেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভোগের কুপনটা কখন নিতে হবে? ওই আগের দিন রাত্রিতে হলে ভালো হয়, আর না হয় সকাল 8টার মধ্যে ওই কুপনটা নিতে হয়। আচ্ছা, দূর থেকে যদি কোনো দর্শনার্থীরা আসেন এখানে, তারা যদি ভোগ প্রসাদ নিতে চান তো আগের থেকে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? তার জন্য একটা যদি নাম্বার দেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার বর্তমানে আপনি আমারটা নিতে পারেন, 9547892387, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে একটা কথা, যে আমাদের এখানে নিয়ম আছে যে ফোন করে অর্ডারটা দিতে হবে, কিন্তু পয়সাটা কিন্তু মোটামুটি সাবমিট করে দিতে হয়। প্রতি আমিষ ভোগের ক্ষেত্রে 110 টাকা এবং প্রতি নিরামিষ ভোগের ক্ষেত্রে 70 টাকা এখন পর্যন্ত চালু আছে। আচ্ছা, এই আমিষ নিরামিষ ভোগ এটা কি প্রতিদিনই থাকে? প্রতিদিন থাকে। আমাদের মোটামুটি একটা সোমবার কেবলমাত্র দেবাদিদেব মহাদেব থাকার জন্য
সোমবারটা আমরা ফুললি নিরামিষ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাঝখানের গর্ভগৃহে মা রক্ষাকালীকে আমরা দর্শন করলাম। মায়ের গর্ভগৃহের বাঁ দিকে রয়েছে আরও একটি গর্ভগৃহ, যেখানে বিরাজ করছেন মা শীতলা। মা শীতলার সঙ্গে এখানে আরও 2টি মূর্তি রয়েছে, আর এখানে এই 3টে মূর্তিই কিন্তু পিতলের তৈরি। আচ্ছা, এখানে আমরা মা শীতলাকে দেখছি, আর এই যে দুপাশে দুজন রয়েছে এনারা কারা একটু যদি বলেন। শীতলা তিনি কন্যা রূপে রক্তাবতী রূপে বিরাজমান। আচ্ছা, এটা মা শীতলার কন্যা হ্যাঁ, রক্তাবতী। রক্তাবতী। আচ্ছা, এইদিকে আছে যখন ওই শীতলার উনি যখন ওই রোগের এতে তো উনার উদ্ভব, শীতলকালেই উনার সৃষ্টি। আচ্ছা আচ্ছা তখন উনি একা কিভাবে প্রজাদের কাছে দাঁড়াবেন, আচ্ছা। এই জন্য রূপে জরাসুর উনি বিরাজমান। জরাসুর। জরাসুর। আচ্ছা আর উনি হচ্ছে গর্থবের উপরেই বসে আছেন। আচ্ছা হ্যাঁ, রোগ ও জননী উনি। আচ্ছা। হ্যাঁ, মা শীতলাকে দর্শন করে এবারে চলে যাচ্ছি মা কালীর গর্ভগৃহের ডান দিকে। মা কালীর গর্ভগৃহের ডান দিকেই রয়েছে আরও একটি গর্ভগৃহ, যে গর্ভগৃহে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। আর এই গর্ভগৃহের সামনেই রয়েছে নন্দীদেবের একটি মূর্তি, আর গর্ভগৃহে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি অপূর্ব সুন্দর বিগ্রহ, আর রয়েছে একটি শিবলিঙ্গ। তো বন্ধুরা, পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুরে অবস্থিত বাংলার এই অক্ষরধাম মা কালীর মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।